আজ আমরা দেখতে চলেছি 2022 সালে রিলিজ হয় একটি অসাধারণ ভাইরাল সিরিজ, যার নাম হল উইক হিরো ক্লাস। এটি মূলত একটি কোরিয়ান অ্যাকশন ইমোশনাল ড্রামা, যেটা রিলিজ হওয়ার পরপরই পুরো বিশ্বে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছিল। আর এটা ছিল নেটফ্লিক্সে ভাইরাল হওয়া টপ 10 সিরিজগুলোর মধ্যে অন্যতম, কারণ এটা এমন একটি গল্প যেখানে বন্ধুত্বের এক নির্মম গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে। কথায় আছে, রক্তের সম্পর্ক হলেই মানুষ আপন হয় না, বরং আপন হতে প্রয়োজন আত্মার সম্পর্কের। আর এমনই একটি আত্মার সম্পর্কের নাম বন্ধুত্ব। সত্যিকারের বন্ধুত্ব যে আসলে কেমন হতে পারে, আর একজন বন্ধু তার আরেকজন প্রিয় বন্ধুর জন্য কোন পর্যায়ে যেতে পারে, সেটাই আমরা দেখব আজকের এই পুরো সিরিজের গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক নেটফ্লিক্সের সবচাইতে আলোচিত সিরিজ উইক হিরো ক্লাসের গল্পে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি হাই স্কুলে, যেটা কিনা ছিল কোরিয়ার অনেক পপুলার একটি হাই স্কুল। আর এই স্কুলেরই একটি ক্লাসে আমরা শিউন নামক একটি ছেলেকে দেখতে পাই। শিউন ছিল খুবই মেধাবী একজন স্টুডেন্ট, এমনকি সে ক্লাস টপার ছিল। আর সে সবসময় তার লেখাপড়ার দিকেই ফোকাস করত। কিন্তু ছোটবেলা থেকেই শিউন অনেক চুপচাপ স্বভাবের। সে তেমন কারোর সঙ্গে কথা বলতে চাইত না, নিজের মতো সে সবসময় চুপচাপ থাকত। এবং সে তার কানে সবসময় হেডফোন লাগিয়ে রাখত, যাতে করে কেউ তার সঙ্গে কথা বলতে না আসে। আর এই কারণে শিউনের কোনো বন্ধু ছিল না। অন্যদিকে আমরা ইউনবিন নামক একটি ছেলেকে দেখতে পাই। ইউনবিনও শিউনের মতোই মেধাবী ছিল, তবে সে সবসময় শিউনের পরের পজিশনে থাকত। অর্থাৎ শিউন ফার্স্ট হলে সে হতো সেকেন্ড। ইউনবিন আজ পর্যন্ত কোনোদিনও শিউনকে কাটিয়ে উঠতে পারেনি, তাই সে শিউনকে দেখে সবসময় জেলাস ফিল করত। তবে ইউনবিন কোনো ভালো ছেলে ছিল না। তার ভেতরে একজন ভালো স্টুডেন্টের কোনো গুণই ছিল না, বরং তার স্বভাব চরিত্র আচার আচরণ সবকিছু একদম বিগড়ে গিয়েছিল। এমনকি সে বেশ কিছু স্টুডেন্টদেরকে নিয়ে একটি গ্যাংও চালায়। ক্লাসের মধ্যে দুর্বল স্টুডেন্টদেরকে বুলি করাই ছিল তার এবং তার গ্যাংয়ের কাজ। তো শিউন যেহেতু সবসময় চুপচাপ থাকত, তাই ইউনবিন এবং তার সঙ্গীরা তাকে সবসময় জ্বালাতন করার চেষ্টা করত। তবে এতে শিউন শুধুমাত্র তাদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকাত। আর এতে ইউনবিন এবং তার সঙ্গীদের মনে ভয় কাজ করলেও তারা সেখানে নিজেদের দাপট দেখানোর চেষ্টা করত। এভাবেই একদিন ইউনবিন ইচ্ছে করে পেছন থেকে শিউনের গায়ে একটি জুতো ছুঁড়ে মারে। শিউন এবার এতে প্রচণ্ড রেগে গিয়ে তাদের দিকে তাকালে ইউনবিন তাকে বলে, জুতোটি আমরা ইচ্ছে করে মারিনি, আমার দিকে এভাবে তাকালে তোর চোখ একদম উপড়ে ফেলব। এরপর শিউন তখন তাকে বলে, আজকে যেটা করেছিস সেটা যেন দ্বিতীয়বার না হয়, এটা আমার পক্ষ থেকে তোদের জন্য ওয়ার্নিং। একথা শুনে ইউনবিন অনেক রেগে যায়। এরপর সে শিউনের সামনে এসে বলে, কি বললি তুই? দ্বিতীয়বার তোকে মারলে তুই আমার কি করতে পারবি? তোর সাহস থাকলে আমাকে একটু ছুঁয়ে দেখ, তোকে এখানেই একদম পুঁতে ফেলব। শিউন এতে প্রচণ্ড রেগে গিয়ে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে একটি বেসবল টিম চলে আসে। আর তারা এখানে সুহু নামক একটি ছেলেকে মারার জন্য খুঁজছিল। তো প্রায় বেশ কিছুক্ষণ ধরে সুহুকে খোঁজার পর দেখা যায় যে সুহু ক্লাসের একদম লাস্ট বেঞ্চে ঘুমোচ্ছিল। তবে তাদের চিৎকার চেঁচামেচিতে তার ঘুম ভেঙে যায়। সবাই জানতে চাইছিল যে সুহু কি করেছে। তখন সেই বেসবল টিমের ক্যাপ্টেন তাদেরকে জানায় যে সুহু নাকি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ফ্লার্ট করেছে। কিন্তু সুহু তখন সেই ক্যাপ্টেনকে জানায় যে সে তার নিজের লাইফ নিয়ে এতটা ব্যস্ত সময় পার করছে, তার তো তার গার্লফ্রেন্ডের দিকে তাকানোর সময়টুকুও নেই। সে তো ক্লাসরুমে ঘুমিয়েই কুল পায় না, তাহলে সে কখন তার গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করবে? বরং উল্টো তার গার্লফ্রেন্ডের সবসময় তার দিকে তাকিয়ে থাকে। কিন্তু একথা শুনে ক্যাপ্টেন অনেক রেগে যায়। এরপর সে এবং তার পুরো টিম সুহুকে মারতে আসে। তবে সুহু আসলে অনেক ভালো ফাইট করতে জানত। সে আসলে একসময় একজন মার্শাল আর্ট প্লেয়ার ছিল, আর একবার মার্শাল আর্টে ম্যাচ জিতে সে মেডেলও পেয়েছিল। তবে সেটা এখানকার কেউই জানত না। তো সুহু তখন তাদের সবাইকে একাই মেরে হারিয়ে দেয়। এতে ক্লাসের সবাই একদম অবাক হয়ে গিয়েছিল যে সুহু এত ভালো ফাইট জানে। তবে এখানে ফাইট করতে করতে দেখা যায় সুহু ভুল করে শিউনের পেন্সিল বক্স মাটিতে ফেলে দেয়। আর সুহু এটা অনেক ভালোভাবেই জানত যে শিউন আসলে প্রচণ্ড রাগী একটি ছেলে, তাই সে সঙ্গে সঙ্গেই তাকে সরি বলে। এরপর শিউন যখন তার বাড়িতে আসে, সেখানে আমরা শিউনের বাবাকে দেখতে পাই। শিউনের বাবা একসময় অনেক ভালো একজন অ্যাথলিট ছিল, আর শিউনের মা ছিল অনেক ইন্টেলিজেন্ট। সে তার কেরিয়ারে অনেক দূরে এগিয়ে গিয়েছে। তবে অনেক বছর আগে শিউনের মা বাবা আলাদা হয়ে গিয়েছে, আর এই বিষয়টি ছোটবেলায় শিউনের মনে অনেক গভীরভাবে প্রভাব ফেলেছিল। তাই তখন থেকেই শিউন একদম চুপচাপ হয়ে যায়। এমনকি সে তার মা বাবার সঙ্গেও খুব একটা কথা বলে না। তবে তার মা বাবা সবসময় চেষ্টা করে তার সঙ্গে কথা বলে তার মনটা একটু হালকা করতে। কিন্তু শিউন সবসময় একটি রুমের মধ্যে একা একাই থাকত। সে তার বাবা অথবা মাকে তার সঙ্গে কথা বলার তেমন সুযোগই দিত না। শিউন শুধুমাত্র তার লেখাপড়াতেই ফোকাস করত।
তার মা বাবাকে এটা বোঝানোর জন্য যে তাদেরকে ছাড়াও সে অনেক ভালো কিছু করতে পারে। এবার পরের দিন শিউন অনেক সকালবেলা স্কুলে যায় ক্লাসে বসে তার কিছু ম্যাথ সলভ করার জন্য। কিন্তু তার ক্লাসে ঢুকে সে দেখতে পায় যে একটি বেঞ্চের মধ্যে সোহু ঘুমোচ্ছে। শিউন বুঝতে পারছিল না যে এত সকালবেলা সোহু এখানে কি করছে, আর সে এখানেই বা কেন ঘুমোচ্ছে। তো সেদিন আবার তাদের সবার ফিজিক্যাল ক্লাস ছিল। তো শিউন সহ বাকিরা যখন মাঠে চলে যায় তখন ইউনবিন শিউনের ইউনিফর্ম একটি ডাস্টবিনে ফেলে দেয়। এরপর তারাও মাঠে প্র্যাকটিস করতে চলে আসে। সবার প্র্যাকটিস শেষ হলেও শিউন মাঠে দৌড়চ্ছিল। তবে শিউনের দৌড়ানো দেখে ইউনবিন এবং তার সঙ্গীরা তাকে নিয়ে মজা করছিল এবং তাকে অনেক আজেবাজে ভাষায় গালাগাল দিচ্ছিল, যেটা আবার পাশ থেকে সোহো শুনতে পায়। এরপর সোহো তাদের সবাইকে বলে, তোরা শিউনকে নিয়ে কেন আজেবাজে কথা বলছিস? ও তোদের চাইতে ট্যালেন্টেড বলে এমন করছিস? কিন্তু শোন, তোদেরকে ফ্রিতে একটি পরামর্শ দিই। এই শিউনকে আমার যেন তেন ছেলে মনে হয় না। ওর চাহনি দেখলেই মনে হয় ও কোনো সাইকো। তাই ওর কাছ থেকে তোদের দূরে থাকাটাই ভালো। এসব কথা শুনে ইউনবিন এবং তার সঙ্গীরা হাসে আর বলে যে এমন সাইকোদের নাকি তারা এর আগেও সাইজ করে এসেছিল, আর এই নাকি তাদের কাছে পুঁটি মাছের মতো। তো এবার শিউন যখন ক্লাসে গিয়ে তার ইউনিফর্ম খুঁজে পায় না তখন সে সোজা ইউনবিনের কাছে আসে আর সে ইউনবিনকে বলে, তোকে না বলেছিলাম যে আমার পেছনে লাগতে আসিস না? কিন্তু একথা বলতে ইউনবিন শিউনের গলা চেপে ধরে। কিছুক্ষণের মধ্যে শিউনের এতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। ক্লাসে সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে ক্লাস টিচার চলে আসে। ইউনবিন তখন সাসপেন্ড হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য বলে যে শিউন তার অনেক ভালো বন্ধু, তাই তারা সবাই মিলে মজা করছিল। শিউন এখানে কোনো ঝামেলায় পড়তে চাইছিল না। তাই টিচার যখন তার কাছে জানতে চায় যে ইউনবিন তার বন্ধু কিনা, তখন শিউন বলে হ্যাঁ। এরপর দেখতে দেখতেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। একদিন রাতের বেলা শিউন তার রুমে বসে পড়ছিল। তবে এমন সময় শিউনের বাড়ির দরজায় কেউ একজন নক করে। শিউন দরজা খুলে দেখতে পায় যে এটা সুহো। সুহো বলে যে শিউনের একটি পার্সেল আছে। আর শিউন এখানে জানতে পারে যে সুহো আসলে লেখাপড়ার পাশাপাশি ডেলিভারির কাজ করে, আর অনেক রাত পর্যন্ত ডেলিভারির কাজ করার ফলে সে সকালবেলা স্কুলে গিয়ে ঘুমোয়। তবে শিউন বলে যে সে কোনো কিছুই অর্ডার করেনি, সুহো ভুল অ্যাড্রেসে এসেছে। সুহো তখন অ্যাড্রেস চেক করে দেখতে পায় যে আসলে তার 102 নম্বর অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ভুল করে 103 নম্বর অ্যাপার্টমেন্টে চলে এসেছে। শিউন তখন দরজা বন্ধ করে দিতেই যাচ্ছিল, কিন্তু সুহো দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। আর সে শিউনকে বলে, তোর বাড়ির সামনে আমি যেভাবেই হোক এসেছি, বন্ধু হিসেবে একটু বসতেও বলবি না? এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমার জন্য পানি নিয়ে যা, বাইরে অনেক গরম পড়েছে রে। কিন্তু শিউন তখন বলে, তোর জন্য আমি কেন পানি আনবো? আর হঠাৎ করে মানুষের বাসায় ঢুকে যাওয়াটা এটা কোন অভ্যেস? এসব বলতে বলতে শিউন তাকে পানি এনে দেয়। আর সুহো পানি খাওয়ার পর শিউনকে বলে, সুহো অনেক ভালোভাবেই বুঝে গিয়েছে শিউন নিজেকে যতটা গোমরা দেখানোর চেষ্টা করে, আসলে ভেতর থেকে সে একদম উল্টো। এই বলে সুহো হাসতে হাসতে চলে যায়। এবার পরের দিন তাদের ক্লাসে নতুন একটি স্টুডেন্ট আসে, যার নাম হচ্ছে বিয়মসিওক। তো টিচার তখন সবার সঙ্গে বিয়মসিওককে পরিচয় করিয়ে দেয়। বিয়মসিওক আসলে কোরিয়ার অনেক পপুলার একজন রাজনীতিবিদের ছেলে, আর তার বাবা ছিল শহরের সবচাইতে ধনী ব্যক্তি। তো বিয়মসিওক যখন তার সিটে গিয়ে বসে তখন ইউনবিন তাকে বুলি করতে আসে, কারণ বিয়মসিওক অনেক শান্ত এবং সহজ সরল প্রকৃতির ছেলে ছিল। তবে ইউনবিন এখানে ইচ্ছে করে শিউনের সিটের উপরে গিয়ে বসেছিল, তাই শিউন সেখানে এসে তাকে তার সিট থেকে সরতে বলে। কিন্তু ইউনবিন তো তাকে মারার একটি সুযোগ খুঁজছিল, তাই সে শিউনকে অনেক বাজে ভাষায় গালি দিচ্ছিল আর বলছিল যে শিউনের এত দিমাগ কিসের, সে চাইলে শিউনকে এখানেই পুঁতে ফেলতে পারে। তবে এমন সময় সুহো সেখানে চিৎকার করে ওঠে, আর সে তাদেরকে আওয়াজ করতে নিষেধ করে, কারণ তার ঘুমোতে সমস্যা হচ্ছিল। আর সুহো যেহেতু অনেক ভালো একজন ফাইটার ছিল, তাই ইউনবিনও ভেতরে ভেতরে তাকে কিছুটা ভয় পেত। তাই সে এখানে শিউনকে বলে যে সে তাকে দেখে নেবে। এবার সেদিন সন্ধেবেলায় দেখা যায় যে ইউনবিন তার বন্ধুদেরকে নিয়ে একটি নাইট ক্লাবে ছিল, আর সে তার সঙ্গীদেরকে বলছিল যে এই শিউন নামক ছেলেটির ভাবসাব তার একদমই পছন্দ না। যেখানে স্কুলের প্রায় সবাই তাকে ভয় করে চলে, সেখানে শিউনই একমাত্র যে কিনা তার দিকে চোখ রাঙিয়ে কথা বলে। ওর সাহস কিভাবে হয় যে তার দিকে চোখ রাঙিয়ে কথা বলার? তাই ইউনবিন এখানে তার সঙ্গীদেরকে নিয়ে প্ল্যান করছিল যে এবার সে শিউনকে এমন শিক্ষা দেবে যেটা তার আজীবন মনে থাকবে। ইউনবিনের আবার একজন কাজিন ছিল, যে কিনা অনেক বড় একজন মাফিয়ার দলে কাজ করত। তো ইউনবিন এখানে তার কাজিনের মাধ্যমে এক ধরনের ড্রাগস নিয়ে আসে। সে আসলে এখানে প্ল্যান করছিল যে এবারের এক্সামে সে শিউনকে কোনোভাবেই ভালো রেজাল্ট করতে দেবে না, আর এটাই হবে তার অনেক বড় একটি প্রতিশোধ। তাই ইউনবিন তখন বিয়মসিওককে বুলি করতে শুরু করে
বিউমসিওক আসলে আগে যে স্কুলে পড়তো সেখানেও ইউনবিনের মতোই আরও বেশ কিছু ছেলেরা তাকে অনেক ডিস্টার্ব করত। এমনকি তাকে একবার তারা প্রচণ্ড মারধর করেছিল, আর তাই তাকে এই স্কুলে ভর্তি করা হয়েছে। এটা ইউনবিন কোনোভাবে জানতে পেরেছিল। তাই এই সুযোগে সে বিউমসিওককে বুলি করতে শুরু করে, আর সে তাকে মারধর করার ভয় দেখিয়ে বলে যে বিউমসিওক যদি তাদের একটি কাজ করে দেয় তাহলে সে তার দুর্বলতার কথা স্কুলের কাউকেই জানাবে না, আর যদি সে তার কথা না শোনে তাহলে সে সবাইকেই বলে দেবে যে সে কিভাবে মানুষের হাতে মার খেয়েছে। এতে করে বাকি সবাইও তাকে বুলি করতে শুরু করবে, আর তাই বিউমসিওক তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর যখন আজকে তাদের ক্লাসে এক্সাম শুরু হয়ে যায় তখন হঠাৎ করে বিউমসিওক শিউনের গলায় অনেক জোরে একটি থাপ্পড় দেয়। শিউন তখন তার দিকে তাকালে বিউমসিওক বলে যে তার গলায় মশা বসেছিল, তাই শিউন আর তাকে কিছুই বলে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিউনের মাথা ঘুরতে শুরু করে। শিউন আর তার এক্সামের খাতায় কিছুই লিখতে পারছিল না। তাই যখন সে ক্লাস থেকে দৌড়ে টয়লেটে যায় তখন সে তার ঘাড়ের মধ্যে একটি স্টিকার পায়, যেটা কিনা ছিল এক ধরনের ড্রাগস। আর এই ড্রাগসের ইফেক্টের ফলে শিউন আর সেদিন ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারে না, যেটা শিউনের জীবনেই প্রথমবার হয়েছে। তাই শিউন এতে প্রচণ্ড রেগে যায়, আর সে নিজেকে সেখানে প্রচণ্ড জোরে জোরে থাপ্পড় দিতে থাকে, যেটা দেখে ক্লাসে সবাই একদম অবাক হয়ে যায়। সবাই ভাবছিল যে শিউন পাগল হয়ে গিয়েছে। এবার কিছুক্ষণ পরেই শিউন তার সিট থেকে উঠে যায়, আর সে সোজা ইউনবিনের কাছে গিয়ে ইউনবিনকে প্রচণ্ড জোরে আঘাত করে, কারণ সে জানত যে ইউনবিনই বিউমসিওককে দিয়ে এই কাজটি করিয়েছে। এরপর শিউন সেখানে ইউনবিন এবং তার সঙ্গীদেরকে প্রচণ্ড মারে, এমনকি ইউনবিনকে শেষ পর্যন্ত শিউন মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, কারণ সে অনেকদিন ধরেই তার অত্যাচার সহ্য করে এসেছে। এবার এক পর্যায়ে যখন ইউনবিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন সুহো এসে শিউনকে থামতে বলে। সে বলে যে অনেক হয়েছে, কিন্তু শিউন তখন তার উপরও রেগে যায়, আর সে তাকেও মারতে যাচ্ছিল। তবে সুহো যেহেতু একজন দক্ষ ফাইটার ছিল তাই সে খুব সহজেই শিউনকে শান্ত করে ফেলে। এবার সেদিন ইউনবিনকে হসপিটালে ভর্তি করা হয়, আর স্কুল টিচার এবং শিউনের মা তখন শিউনকে হসপিটালে ডাকে সে ইউনবিনের কি অবস্থা করেছে সেটা দেখানোর জন্য। এখানে ইউনবিনের মা শিউনকে স্কুল থেকে বের করে দিতে বলছিল। তবে শিউন তখন স্কুল টিচারকে জানায় যে ইউনবিন স্কুলে ইলিগেল ড্রাগস নিয়ে এসেছে, আর সে তার গলায় ড্রাগস লাগিয়ে দিয়ে তার পরীক্ষা বাতিল করেছে। এজন্যই সে তাকে এমনভাবে মেরেছে। তাহলে স্কুল থেকে কাকে সাসপেন্ড করা উচিত? ইউনবিন তখন বলে যে শিউন মিথ্যে বলছে। তবে শিউন তখন ইউনবিনের ব্যাগ নিয়ে আসে, যেটা হসপিটালেই রাখা ছিল। এরপর সেই ব্যাগের জিনিসপত্র ঢাললে দেখা যায় যে আসলেই সেখানে অনেক ধরনের ড্রাগস রয়েছে। তাই ইউনবিনকেই তখন স্কুল থেকে সাসপেন্ড করে দেয়া হয়। এতে ইউনবিনের সঙ্গীরা শিউনের উপর প্রচণ্ড রেগেছিল। তাই একজন শিউনের কাছে এসে বলে যে শিউনকে নিজেকে অনেক ভালো ফাইটার মনে করে। সে জানে না যে সে কার সঙ্গে পাঙ্গা নিয়েছে। তার যদি দম থেকে থাকে তাহলে সে তাদের সঙ্গে যেন ফাইট করতে আসে। শিউনও তার কথায় রাজি হয়ে যায়। এরপর ইউনবিনের টিমের দুজন মিলে শিউনকে টয়লেটে নিয়ে যায়, আর ক্লাসে সবাই তখন তাদের ফাইট দেখতে তাদের পিছু পিছু আসে। তবে শিউন তখন টয়লেটের দরজা বন্ধ করে দেয়, আর সে তার একটি কলম হাতে নিয়ে তাদের দিকে এমনভাবে তাকায় যে শিউনের চাহনি দেখেই তারা ভয় পেয়ে যায়। শিউন তখন বলে, এখনো আমার সঙ্গে ফাইট করতে চাচ্ছিস? তবে তাদের দুজনেরই তখন শিউনের সেদিনের ফাইটের কথা মনে পড়ে যায়, যেদিন সে ইউনবিনকে মেরে রক্তাক্ত করে ফেলেছিল। তাই তারা আর এখানে শিউনের সঙ্গে লড়াই করার সাহস পায় না। শিউনকে সরি বলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনার পর থেকেই ক্লাসের সবাই বুঝতে পারে যে শিউনকে দেখে আসলে দুর্বল মনে হলেও শিউনের মাঝে আসলে প্রচণ্ড সাহস এবং শক্তি ছিল। অন্যদিকে হসপিটালে ইউনবিন তার সেই কাজিনকে ডেকে পাঠায়, যে কিনা অনেক বড় একজন মাফিয়ার সঙ্গে কাজ করে। তার নাম ছিল সকদে। সে সকদের মাধ্যমে এখন শিউনকে শায়েস্তা করতে চাইছিল। অন্যদিকে শিউন তার প্রাইভেট ক্লাস শেষ করে যখন বাসে করে বাড়িতে ফিরছিল তখন সুহো আবার তার বাইকে করে ডেলিভারি দিতে যাচ্ছিল। আর সে শিউনকে দেখতে পেয়ে সে বারবার শিউনকে বন্ধু বন্ধু বলে ডাকছিল। এদিকে শিউন যখন সুহোকে এত রাতেও ডেলিভারি করতে যেতে দেখতে পায় তখন তার সুহোর জন্য বেশ মায়া হয়। তাই শিউন তখন তার সেদিনের ব্যবহারের জন্য সুহোকে সরি বলে। তবে সুহো তাকে বলে, তোর মতো মানুষ আবার সরিও বলতে জানে, কিন্তু তুই এত কিপটে কেন রে? সরি বলার জন্য ট্রিট দিয়ে তারপর সরি বলতে হয়। কাল আগে আমাকে তুই ট্রিট দিবি, তারপর তোকে আমি মাফ করব। এই বলেই সুহো সেখান থেকে চলে যায়। এবার পরের দিন শিউন স্কুলে গিয়ে সুহোকে সত্যি সত্যি ট্রিট দেয় এবং মন থেকে তাকে সরি বলে। এতে করে তাদের দুজনের বন্ডিং অনেক স্ট্রং হয়ে যায়। তারা একে অপরের সঙ্গে অনেক গল্প করে। শিউন তার জীবনে এই প্রথমবার কাউকে বন্ধু বানিয়েছে। এদিকে ক্লাসে সবাই এটা দেখে তো একদম অবাক হয়ে যায়, কারণ সেদিনই তো তারা ফাইট করছিল, আর আজকে কিনা তারা এত ভালো বন্ধু হয়ে গিয়েছে।
অন্যদিকে বিয়মসিওক সেদিনের পর থেকে অনেক বেশি লজ্জাবোধ করছিল। যেদিন সে ইউনবিনের কথায় শিউনের গলায় স্টিকার লাগিয়ে দিয়েছিল, এজন্য সে শিউনকে মন থেকে সরি বলতে চাইছিল। তাই আজকে স্কুল শেষ হলে সে শিউনের কাছে এসে তার প্রাইভেট ক্লাস সম্পর্কে জানতে চায়, যাতে করে এই বাহানায় সে তার সঙ্গে কথা বলতে পারে। তবে শিউন তাকে বলে যে সে কি বলতে চাইছে সরাসরি বলতে। বিয়মসিওক তখন তাকে তার সেদিনের কাজের জন্য সরি বলে। তবে শিউন তখন তাকে বলে, এসব বলে আমার সঙ্গে ভুল করেও বন্ধুত্ব করতে আসিস না। এই বলেই শিউন তার বাড়িতে ফিরছিল, কিন্তু মাঝপথেই তার জন্য ইউনবিন এবং তার সঙ্গীরা দাঁড়িয়েছিল। এরপর তারা শিউনকে সেখান থেকে নিয়ে যায়, যেটা দূর থেকে দাঁড়িয়ে বিয়মসিওক দেখতে পায়। সে তখন দৌড়ে চলে যায় সুহোর কাছে, আর সে সুহোকে গিয়ে শিউনকে হেল্প করতে বলে। তবে সুহো তখন তাকে বলে যে শিউনও অনেক ভালো ফাইট জানে, তাই শিউনের তার সাহায্যের প্রয়োজন হবে না। কিন্তু বিয়মসিওক দেখেছে যে সেখানে অনেকজন ছিল, তাই সে সুহোকে বলে যে সে যদি এখন শিউনকে গিয়ে সাহায্য করে তাহলে এর বিনিময়ে সে তাকে তার ইচ্ছে মতো টাকা দেবে। একথা শুনে সুহো সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কারণ সুহো টাকার জন্য যে কোনো কাজ করতেই প্রস্তুত ছিল। অন্যদিকে ইউনবিন শিউনকে নিয়ে মারধর করছিল। তবে শিউন ছিল খুবই বুদ্ধিমান। সে কিছু একটা চিন্তা ভাবনা করে অনেক সময় যাবৎ চুপ থাকে। এরপর একটি ফুলের টব হাতে নিয়ে সে সক দেখে প্রচণ্ড মারতে থাকে। শিউন এখানে প্রথমে তাদের সবাইকে ইচ্ছেমতো মারছিল, কিন্তু এক পর্যায়ে সকদের আঘাতে শিউন প্রচণ্ড ব্যথা পায়। তাই তার মাঝে আর ফাইট করার মতো শক্তি ছিল না। এজন্য ইউনবিন তখন তার কাছে এসে তাকে প্রচণ্ড মারতে থাকে। শিউনের অবস্থা এতে অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে সুহো চলে আসে। সুহো এক এক করে সেখানে সবাইকেই হারিয়ে দেয়। এরপর তার ফাইট শুরু হয়ে যায় সকদের সঙ্গে। সকদের মতো সুহো অনেক ভালো একজন ফাইটার ছিল, তাই তাদের দুজনের মধ্যে সেখানে প্রচণ্ড ফাইট হয়। সুহো সকদেরকে মেরে তার অবস্থা খারাপ করে দিচ্ছিল। অন্যদিকে এই সুযোগে ইউনবিন শিউনকে প্রচণ্ড মারছিল। তবে ঠিক তখনই সেখানে বিয়মসিওক এসে সুহোকে বাঁচায়। অন্যদিকে ইউনবিন যখন শিউনকে নির্দয়ের মতো মারছিল, তখনই পুরো বিষয়টি লক্ষ্য করেছিল সকদে। সকদে এতে বুঝতে পারে যে ইউনবিন আসলে কতটা নির্দয় প্রকৃতির মানুষ। তাই সকদে তখন ইচ্ছে করেই ফাইট থামিয়ে দেয়, আর সে সুহোর কাছে নিজে থেকেই হার মেনে নেয়। সুহো এই বিষয়টি বুঝতে পেরেছিল যে সকদে ইচ্ছে করেই হেরে গিয়েছে, তবে এর পেছনের কারণ সে বুঝতে পারছিল না। এরপর সুহো তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। সারাদিন ফাইট করে তারা তিনজনই অনেক বেশি ক্লান্ত ছিল, তাই সুহো তখন তাদেরকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। এই রেস্টুরেন্টটিতে মূলত সুহো কাজ করত, কারণ তাদেরকে বাঁচাতে গিয়ে তার আজকে রেস্টুরেন্টে পৌঁছতে দেরি হয়ে গিয়েছে। এরপর তারা তিনজন মিলে একসঙ্গে কাজ করতে থাকে। আর শিউন এখানে সুহোকে কাজ করতে দেখে বুঝতে পারে যে সুহো আসলে কতটা হার্ডওয়ার্ক করে। স্কুলে লেখাপড়া শেষ করে এই রেস্টুরেন্টে এসে কাজ সম্পন্ন করে আবারও ডেলিভারি করতে যাওয়া, এটা মোটেও কোনো সহজ কাজ নয়। এবার তারা তিনজন মিলে কাজ শেষ করে খেতে বসে, আর খাওয়ার সময় বিয়মসিওক শিউনকে মন থেকে সরি বলে। তাই এবার শিউন তাকে মাফ করে দেয়। এদিকে সুহো এখানে একটি খাবার রেডি করে শিউনকে জোর করে খাইয়ে দেয়, কারণ শিউন সেই খাবারটি রেডি করে খেতে পারছিল না। খাবার খাওয়াতে খাওয়াতে সুহো শিউনকে বলে, আচ্ছা তোর সমস্যা কি বলতো? সবসময় মুখটা এমন গোমরা করে রাখিস কেন? এতদিনে তোকে আমি কোনোদিনও হাসতে দেখলাম না। আচ্ছা তুই হাসতে জানিস তো? কেমন ছেলে তুই বলতো? না জানি কিভাবে আমি তোকে আমার বন্ধু বানিয়ে ফেললাম। তুই অনেক বোরিং রে। এখন আমি বুঝতে পারছি তোর কেন কোনো বন্ধু নেই। এসব শুনে শিউনের সেখানে হাসি পেলেও সে হাসে না। অন্যদিকে আমরা সকদে এবং তার টিমকে দেখতে পাই, যারা কিনা সেই মাফিয়ার সামনে দাঁড়িয়েছিল, যেই মাফিয়ার আন্ডারে তারা মূলত কাজ করে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে সকদে এবং তার টিম মেম্বাররা ততটাও খারাপ মানুষ ছিল না। তারা আসলে একসময় মা বাবাহীন পথশিশু ছিল। তখনই মাফিয়া তাদেরকে নিজের স্বার্থের জন্য তুলে নিয়ে আসে। যদিও সে তাদেরকে খাবার এবং থাকার জায়গা দিয়ে বড় করে তুলেছে, কিন্তু সে নিজের স্বার্থের জন্য তাদের মাধ্যমে অনেক ইলিগেল কাজ করিয়ে থাকে। এবার সে যখন জানতে পারে যে সকদের একটি স্কুলের স্টুডেন্টদের সঙ্গে ঝামেলা হয়েছে, তখন সে এই বিষয়টি সুযোগ নিতে চায়, কারণ সে জানত যে তাদের মধ্যে বিয়মসিওক ছিল ধনী পরিবারের ছেলে। তাই সে তখন এখানে ইচ্ছে করেই সকদেরকে মারতে শুরু করে। এমনকি সে সেখানে খুবই নির্মমভাবে সকদের হাত ভেঙে দেয়। এখানে আবার ইয়ুঙ্গি নামক একটি মেয়ে ছিল। যদিও তার সকদের জন্য অনেক মায়া হচ্ছিল, কিন্তু তার এখানে কিছুই করার ছিল না। আর সেই মাফিয়ার সকদের হাত ভাঙার কারণ হচ্ছে যে এটার ব্লেম সে শিউন এবং তার বন্ধুদেরকে দিয়ে তাদের কাছ থেকে প্রচুর টাকা উসুল করবে। অন্যদিকে আমরা সুহো, শিউন এবং বিয়মসিওককে দেখতে পাই। তারা একটু রিল্যাক্স হওয়ার জন্য একটি গেমিং ক্লাবে এসেছে। সুহো এবং বিয়মসিওক এখানে অনেক মজা করতে থাকলেও শিউন সেখানে একদম চুপচাপ বসেছিল, কারণ সে তার লাইফে লেখাপড়া ছাড়া কিছুই বোঝে না।
তবে সুহো বারবার শিউনকে খেলতে ডাকছিল আর সে শিউনকে বলছিল যে এত বোরিং লাইফ শিউন কিভাবে কাটায়। কিন্তু শিউন তখন তাকে বলে যে এখন তার প্রাইভেট ক্লাস আছে। এই বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সে একটি সুপার শপের মধ্যে ইয়ঙ্গি নামক সেই মেয়েটিকে দেখতে পায়, যে কিনা ছিল সকদের টিমের সদস্য। ইয়ঙ্গি এই সুপার শপ থেকে একটি লিপস্টিক চুরি করছিল। তবে শিউন সেটা দেখতে পেয়েও সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ইয়ঙ্গি ভাবছিল যে শিউন তার নামে নালিশ করবে, এজন্য সে সঙ্গে সঙ্গে শিউনের হাত ধরে আর সে সেখানে অভিনয় করতে থাকে যে শিউন তার বয়ফ্রেন্ড হয়। এরপর সে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য শিউনকে বলে, তোমাকে কতবার বলেছি শিউন, আমার বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যাবে না, এখান থেকে তাড়াতাড়ি চলো। এই বলে সে শিউনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। শিউন তখন জানতে চায় যে এসব কি হচ্ছে। ইয়ঙ্গি তখন শিউনকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্য সে বেঁচে গিয়েছে। তবে ইয়ঙ্গি অনেক ভালো মনের একটি মেয়ে ছিল আর সে অনেক ফ্রেন্ডলি স্বভাবের ছিল, যেটা শিউন তার কথাবার্তা শুনেই বুঝতে পারে। ইয়ঙ্গি তখন শিউনকে বলে যে তার অনেক খিদে পেয়েছে, তাই শিউন তখন তাকে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়। ইয়ঙ্গি এতে বেশ খুশি হয়েছিল। তবে সে এখানেই দুষ্টুমি করে শিউনের সঙ্গে ফ্লার্ট করছিল। ইয়ঙ্গি শিউনকে বলে, তোমার মতো অহংকারী ছেলেই আমার অনেক পছন্দ, তুমি একদম আমার টাইপের। এসব বলে সে শিউনের সঙ্গে মজা করছিল। এরপর সে শিউনের ফোন থেকে শিউনের নাম্বারটি নিয়ে বলে, তোমার যখনই প্রয়োজন হবে তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? কিন্তু শিউন এখানে শুধুমাত্র তার কথাই শুনছিল, সে এখানে কিছু বলে না। এবার পরের দিন দেখা যায় যে স্কুলের মধ্যে ইউনবিন তার জিনিসপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য আসে। সে আজকে শিউনের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়, তবে সুহো শিউনকে তার সঙ্গে একা একা কথা বলতে দিতে চাইছিল না। তাই ইউনবিন তখন তাদের দুজনের কাছেই ক্ষমা চায়। সে শিউনের সামনে মাথা নিচু করে বলে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে, সে এখন তার ভুল বুঝতে পারছে। তবে সে আসলে কি বলতে চায় সুহো তাকে সরাসরি বলতে বলে। ইউনবিন তখন বলে যে স্কুলে ড্রাগস আনার জন্য তার নামে কেস হয়ে গিয়েছে, তাই শিউন যেন লয়ারের কাছে গিয়ে তার পক্ষে সাক্ষী দেয়। এতে করে কেসটি উঠে যাবে, তা না হলে তার পুরো লাইফ নষ্ট হয়ে যাবে। এমনকি তার জন্য তার মা বাবাও কোথাও মুখ দেখাতে পারবে না। তাই সে এখানে বারবার শিউনকে অনুরোধ করছিল এবং তার কাছে মাপ চাইছিল। সুহো তখন শিউনকে মাফ করে দিতে বলে আর তারা তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সেদিন সন্ধেবেলা ইউনবিন তাদের তিনজনকে সেই লয়ারের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে পুরোটাই ছিল ইউনবিনের চাল। সে আসলে তাদের তিনজনকে সেই মাফিয়ার কাছে নিয়ে এসেছে আর সেখানে সেই মাফিয়া এবং তার পুরো টিম ছিল। এরপর সে শিউন এবং তার বন্ধুদেরকে দেখে প্রচণ্ড হাসে আর সে সকদেরকে নিয়ে মজা করতে করতে বলে যে তুই এই পিচ্চি ছেলেদের কাছে মার খেয়ে হেরেছিস, তোর মতো ছেলেকে যে আমি খাইয়ে পড়িয়ে মানুষ করেছি এতে আমার লজ্জা হচ্ছে। এরপর সেই মাফিয়া এখানে শিউন এবং তার বন্ধুদেরকে বলে, তোরা সকদের হাত ভেঙে ফেলেছিস, এখন এর জন্য তোদেরকে জরিমানা দিতে হবে। 3 দিনের মধ্যেই আমাকে 15 মিলিয়ন ওন দিতে হবে, তা না হলে পৃথিবী থেকে তোদের অস্তিত্ব আমি মুছে ফেলব। কিন্তু শিউন এখানে তাকে মোটেও ভয় পাচ্ছিল না, বরং সে এখানে তাকে বলে, আমরা কেউ তো সকদের হাতে মারিনি, আর ওর হাতে এত বড় ইনজুরি হওয়ার তো কোনো কথাই না, নিশ্চয়ই তুই এই কাজটি করে আমাদের দোষ দিচ্ছিস। সেই মাফিয়া এতে প্রচণ্ড রেগে যায় আর সে শিউনকে বলে যে তোর এত বড় বড় কথা 3 দিন পরেই ছুটে যাবে, আমার টাকা না পেলে তোদের জীবন আমি জাহান্নাম বানিয়ে ফেলব, আর আমার লোকেরা তোদের উপর সবসময় নজর রাখবে। এসব বলে সেদিনের মতো সেই মাফিয়া তাদেরকে ছেড়ে দেয়। শিউন, সুহু এবং বিয়মসিওক বুঝতে পারছিল না যে এত টাকা তারা কিভাবে ম্যানেজ করবে। তবে এমন সময় শিউনের মাথায় একটি আইডিয়া আসে। শিউনের কাছে যেহেতু ইয়ঙ্গির নাম্বার ছিল, তাই শিউন তখন ইয়ঙ্গির সঙ্গে যোগাযোগ করে। সে ইয়ঙ্গিকে তার সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। সে খুব অল্প সময়ের মধ্যে ইয়ঙ্গির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করে ফেলে। এরপর সে ইয়ঙ্গির কাছে সেই মাফিয়ার সবকিছু জানতে চায়। ইয়ঙ্গিও তখন তাকে সবকিছু খুলে বলে যে সেই মাফিয়া কিভাবে তাদেরকে রাস্তা থেকে তুলে এনেছিল, কিন্তু তারপর তাদের মাধ্যমে সে কতটা খারাপ কাজ করাচ্ছে, তাদের উপর কতটা অত্যাচার করছে। ইয়ঙ্গি আরও জানায় যে সেই মাফিয়ার আন্ডারে বেশ কিছু বেটিং সাইট পরিচালিত হয়, এমনকি শহরে ড্রাগস পাচারের পেছনেও তার হাত রয়েছে। তার পক্ষে সবকিছু করা সম্ভব। তাই ইয়ঙ্গি শিউনকে বলে, তোকে আমি আমার বন্ধু হিসেবে বলছি, তোরা যেভাবেই হোক তার টাকাগুলো দিয়ে দিস। আমি চাই তোরা যেন আমাদের মতো সেই মাফিয়ার সঙ্গে ইনভলভ হয়ে না যাস, এতে তোদের জীবন নষ্ট হয়ে যাবে। তাই আমি মনে করি টাকা দিয়ে তোদের কেটে পড়া উচিত। অন্যদিকে সবকিছুর জন্য বিয়মসিওক নিজেকেই দায়ী মনে করছিল, কারণ তার জন্যই এসব কিছু শুরু হয়েছে। তাই সে এখন তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য তার বাবার অনেক দামি একটি ঘড়ি চুরি করে, আর সেটা বিক্রি করে সে 15 মিলিয়ন ওন রেডি করে ফেলে।
তবে শিউন এবং সুহু যখন এটা জানতে পারে তখন তারা তাকে টাকাগুলো ফেরত দিয়ে তার বাবার ঘড়িটি নিয়ে আসতে বলে, কারণ তারা সেই মাফিয়াকে ধরিয়ে দেওয়ার জন্য অন্য প্ল্যান করেছে। তারা প্ল্যান করেছে যে তারা তাকে পুলিশের হাতে তুলে দেবে, কারণ আজ যদি তারা তাকে টাকা দেয় তাহলে পরবর্তীতে কোনো গ্যারান্টি নেই যে সে তাদের কাছে আরও টাকা চাইবে না। তবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য প্রমাণের প্রয়োজন। এজন্য সুহু বলে যে সে নিজে সেই মাফিয়ার কাছে যাবে, আর সেই মাফিয়া যেভাবেই হোক তাকে তার আস্তানায় তো নিয়ে যাবে। তখন শিউন যেন তার লোকেশন ট্র্যাক করে সেখানে পুলিশ নিয়ে দ্রুত চলে যায়, যেটার মাধ্যমে লোকেশন বের করা যাবে। এরপর সুহু তখন নিজেই সেই মাফিয়ার কাছে চলে আসে, আর সে সেই মাফিয়াকে বলে যে সুহু অনেক ভালো করেই জানে তার বেশ কয়েকটি বেটিং সাইট রয়েছে। সে চাইলে সুহু তাকে কোটি কোটি টাকা উপার্জন করতে হেল্প করতে পারে। বেটিং সাইট পরিচালনা করার জন্য শুধুমাত্র আইডিয়া প্রয়োজন। সুহু এখানে আরও জানায় যে সে যেহেতু অনেক ভালো একজন ফাইটার, তাই স্কুলের সবার মধ্যে সে অনেক পপুলার। সে যদি একবার তার বেটিং সাইডের কথা সবাইকে জানিয়ে দেয় তাহলে সমস্ত স্টুডেন্টরা তার সাইডে খেলার জন্য পাগল হয়ে যাবে। এমনকি এই বিষয়ে তার কাছে আরও বেশ কিছু আইডিয়া আছে। এসব শুনে সেই মাফিয়া অনেক খুশি হয়ে যায়, আর সে সুহুকে তার সঙ্গে করে তার আস্তানায় নিয়ে যায়। অন্যদিকে লোকেশন ট্র্যাক করার আগে শিউনের কাছে ইয়ঙ্গি আসে, আর ইয়ঙ্গি নিজেই তখন সেই মাফিয়ার অ্যাড্রেস দিয়ে দেয়। কিন্তু বিয়মসিওক বুঝতে পেরেছিল যে শিউনের পুলিশ নিয়ে আসতে আসতে সুহু বিপদে পড়তে পারে, তাই সে কোনো কিছু না বলে একটি ট্যাক্সিতে চড়ে সুহুর পিছু পিছু চলে যায়, আর সে সিদ্ধান্ত নেয় যে সে মাফিয়াকে টাকাগুলো দিয়ে দেবে। অন্যদিকে সেই মাফিয়া বুঝতে পেরেছিল যে সুহু হয়তো তার বিরুদ্ধে কোনো চাল চালছে, তাই সে তখন সুহুকে সেখানে মারতে শুরু করে। সে তাকে মারতে মারতে একদম অজ্ঞান করে ফেলে। এরপর যখনই সে সুহুর ফোন চেক করে তখন সে জানতে পারে যে শিউন এখানে পুলিশ নিয়ে আসছে, কারণ শিউন তাকে মেসেজ পাঠিয়েছিল। এজন্য সেই মাফিয়া তার লোকদেরকে এখান থেকে সমস্ত প্রমাণ মুছে ফেলতে বলে, আর তারা সেখান থেকে পালানোর প্রস্তুতি নিতে থাকে। এমন সময় সেখানে বিয়মসিওক এসে মাফিয়াকে টাকা দিতে চায়, কিন্তু মাফিয়া এখন তাদের উপর প্রচণ্ড রেগেছিল, তাই সে বিয়মসিওকেও বন্দি বানিয়ে ফেলে। এবার কিছুক্ষণ পর শিউন সেখানে পুলিশ নিয়ে আসলে দেখা যায় যে সেখানে কেউই ছিল না। তাই পুলিশ ভাবছিল যে শিউনের কোথাও ভুল হচ্ছে, যদি সিরিয়াস কিছু ঘটে তখন শিউন যেন তাদেরকে খবর দেয়। এই বলেই পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর শিউন নিজেই সেই বাড়ির ভেতরে এসে দেখতে পায় যে সেখানে রক্ত লেগে আছে। শিউন এতে সুহুর জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর ঠিক তখনই তাকে ইয়ঙ্গি ফোন করে। ইয়ঙ্গি শিউনকে জানিয়ে দেয় যে সেই মাফিয়া এখন কোথায় গিয়েছে। ইয়ঙ্গি শিউনকে সেখানে পুলিশ নিয়ে যেতে বলে। অন্যদিকে সেই মাফিয়া সুহু এবং বিয়মসিওককে মারতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় সকদে এসে তাকে পুরো বিষয়টি শেষ করতে বলে। তবে মাফিয়া এতে তার উপর প্রচণ্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করলে ইয়ঙ্গি তাকে চিৎকার করে থামতে বলে। সে বলে যে অনেক হয়েছে, সে তাদেরকে অনেক অত্যাচার করেছে, কিন্তু তারা আর এটা সহ্য করবে না। এসব শুনে মাফিয়া তখন বলে যে সে আজকে তাদের সবাইকেই মেরে ফেলবে। এই বলে সে বন্দুক নিয়ে বিয়মসিওক এবং সুহুকে মারতে যায়। তবে এমন সময় সকদে এসে তাকে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সে তাকে সেখানে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। এরপর মাফিয়া এখানে সকদের সঙ্গে ফাইট করতে করতে হেরেই যাচ্ছিল, তাই সে তখন তার হাতে একটি চাকু তুলে নিয়ে সকদের পায়ে আঘাত করে। সকদে এতে একদম দুর্বল হয়ে পড়লে সেই মাফিয়া সকদেকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ইয়ঙ্গি পেছন থেকে এসে তাকে লাথি দেয়। এতে মাফিয়া তখন ইয়ঙ্গির গলা চেপে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল। তবে এমন সময় সে সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। দেখা যায় যে এখানে শিউন চলে এসেছে। এদিকে মাফিয়া তার সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, আর অন্যদিকে শিউন তার বন্ধুদের হাত পা খুলে দিয়ে তাদেরকে নিয়ে চলেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে সেই মাফিয়া চলে আসে, আর সে শিউনের মোবাইল দেখিয়ে বলে যে তাদেরকে বোকা বানানো এত সহজ নয়। শিউন আসলে এত অল্প সময়ের মধ্যে সেখানে পুলিশ আনতে পারেনি, তাই সে তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য তার মোবাইলে পুলিশের গাড়ির অ্যালার্ম দিয়েছিল। এতে করে তাদের তিনজনের মধ্যে আবারও ফাইট শুরু হয়ে যায়। এদিকে সকদে এখানে ইয়ঙ্গি এবং তাদের একজন সঙ্গীকে বাঁচানোর জন্য তাদেরকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কারণ শিউন তাদেরকে খবর দিয়ে এখানে এসেছিল। সেই মাফিয়া তখন সবাইকে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে শিউন তখন তাকে ধরার জন্য তার পিছু করলে সুহু তার পিছু পিছু চলে যায়। এরপর তারা দুজন মিলে সেই মাফিয়াকে ধরার চেষ্টা করে। তবে সেই মাফিয়া এখানে সুহুর সঙ্গে ফাইট শুরু করে দেয়। সুহু তো প্রথমে তাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দিয়েছিল, কিন্তু এক পর্যায়ে সেই মাফিয়া প্রচণ্ড রেগে গিয়ে সুহুকে মারতে মারতে মেরেই ফেলছিল। কিন্তু এমন সময় শিউন উঠে তার স্কুল ব্যাগ দিয়ে সেই মাফিয়াকে প্রচণ্ড মারে, আর তারা দুজন মিলে তাকে ফাইটে হারিয়ে দেয়। অন্যদিকে সকদে ইয়ঙ্গি এবং সেই ছেলেটিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ সে পুলিশের কাছে সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছে।
সে আসলে এত বেশি খারাপ কাজ করে ফেলেছিল যে সে চাইলেও পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। কিন্তু ইয়ঙ্গি তো কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চাইছিল না, কারণ ইয়ঙ্গি আসলে ছোটবেলা থেকেই তাকে অনেক ভালোবাসে, আর সকদের মনেও ইয়ঙ্গির জন্য অনুভূতি ছিল। কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ এসে সকদেরকে অ্যারেস্ট করে, এমনকি সে মাফিয়া এবং তার সঙ্গীদেরকেও অ্যারেস্ট করে নেয়। তবে সকদের জন্য ইয়ঙ্গি এবং সেই ছেলেটি বেঁচে যায়। অন্যদিকে সোহর শরীরের অবস্থা অনেক খারাপ ছিল, কারণ তাকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। তারপরে এই সমস্ত ঘটনার বর্ণনা নেওয়ার জন্য একজন লয়ার তাদের তিনজনকেই ডাকে এবং বলে যে শিওন এবং সুহ চলে যেতে পারে, কারণ এই ঘটনার পেছনে তাদের কোনো দোষ নেই। তবে সে এখানে বিয়মসিওককে থাকতে বলে। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেই লয়ার বিয়মসিওককে সেই মাফিয়ার কাছে নিয়ে যায় এবং বলে যে সেই মাফিয়াকে তার ইচ্ছে মতো মারতে, তার উপর প্রতিশোধ নিতে। আসলে এই লয়ারকে হায়ার করেছিল বিয়মসিওকের বাবা, যে কিনা ছিল একজন বিখ্যাত রাজনীতিবিদ। বিয়মসিওকের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তার বাবা যে কোনো সময় জনগণের সামনে লজ্জায় পড়বে, তাই সে বিয়মসিওককে স্ট্রং বানাতে চাইছিল, কারণ এর আগের স্কুলেও বিয়মসিওক মানুষের হাতে মার খেত। এজন্য লয়ার এখানে বিয়মসিওককে ইচ্ছে মতো মারতে বলে। কিন্তু বিয়মসিওক অনেক নরম মনের মানুষ ছিল, সে সেই মাফিয়াকে একটি আঘাতও না করতে পেরে সেখান থেকে বেরিয়ে আসে। তবে এখানে তার চেহারা দেখে বোঝাই যাচ্ছিল যে বিয়মসিওক আসলে অনেক কষ্টে থাকে। অন্যদিকে দেখা যায় যে সুহ এখন হসপিটালে ভর্তি ছিল, তাই শিওন ইয়ঙ্গিকে সুহর কাছে রেখে যেতে আসে, যাতে করে সে তার দেখাশোনা করতে পারে। এরপর শিওন তার বাড়িতে ফিরে আসে, আর পরের দিন শিওন অনেক সকালবেলা সুহ এবং ইয়ঙ্গির জন্য অনেক খাবার কিনে নিয়ে যায়। এটা দেখে সুহ তো একদম অবাক হয়ে যায়, আর সে শিওনকে বলে, তুই ঠিক আছিস তো শিওন? তোর মাথায় আবার কোনো সমস্যা হয়নি তো? সুহ আসলে বিশ্বাসই করতে পারছিল না যে শিওনের মতো মানুষ তার জন্য খাবার নিয়ে আসবে, তার দিকে এত খেয়াল রাখবে। এগুলো তো শিওনের জন্য কোনো স্বাভাবিক বিষয় নয়। আর সুহর এমন রিয়েকশন দেখে শিওন সেখানে প্রথমবারের মতো হাসে। অন্যদিকে আমরা বিয়মসিওক এবং তার বাবাকে দেখতে পাই। বিয়মসিউকের বাবা এখানে তাকে অনেক টর্চার করছিল, আর এখানে আমরা জানতে পারি যে বিয়মসিউকের বাবা আসলে তার আসল বাবা ছিল না, বরং সমাজের কাছে নিজের ইমেজ ভালো করার জন্য সে ছোটবেলায় বিয়মসিউককে দত্তক নিয়েছিল। অর্থাৎ নিজের স্বার্থের জন্য সে বিয়মসিউককে ব্যবহার করছে। যদিও সে তাকে টাকা পয়সা সবকিছু দিয়েছিল, কিন্তু যদি সে কোনো মতে বিয়মসিউকের একটু ভুল পায়, তখন সে তাকে একটি পশুর চাইতেও বেশি অত্যাচার করে। এবার পরের দিন বিয়মসিউক যখন তার স্কুলে আসে, তখন স্কুলের মধ্যে সে অনেক পপুলার হয়ে যায়, কারণ সবাই জানতে পেরেছিল যে সে এবং তার বন্ধুরা মিলে কিছু ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছে। আর সেদিন শিওন বিয়মসিউককে তাদের নতুন বন্ধুর কথা জানায়, অর্থাৎ ইয়ঙ্গের কথা জানায়। তাই বিয়মসিউক সেদিন সুহর ইনস্টাগ্রামে ঢুকে সবকিছু চেক করছিল যে সুহ ইয়ঙ্গের সঙ্গে অনেকগুলো ছবি আপলোড করেছে, কিন্তু সুহর পুরো ইনস্টাগ্রামে তার সঙ্গে একটি ছবিও নেই। এটা দেখে বিয়মসিউক অনেক জেলাস ফিল করছিল। এরপর যখন বিয়মসিউক সুহ, শিওন এবং ইয়ঙ্গির সঙ্গে মিশতে শুরু করে, তখনও তার কাছে মনে হচ্ছিল যে ইয়ঙ্গি হয়তো তার জায়গা দখল করে নিয়েছে, আর সুহ তার চাইতে ইয়ঙ্গিকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাই বিয়মসিউক তখন দূর থেকে দাঁড়িয়ে তাদের তিনজনকে দেখছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুহ তাকে তাদের কাছে ডাকে। এবার কয়েকদিন পর সুহর বার্থডে ছিল, তাই সবাই মিলে আনন্দ করার জন্য একটি ক্লাবে চলে যায়। আর সুহ এবং ইয়ঙ্গি যেহেতু খুবই বাচ্চা সুলভ ছিল, তাই তারা দুজন মিলে সেখানে একসঙ্গে গান গাইছিল। আর শিওন এবং বিয়মসিউক বসে বসে দেখছিল। তবে বিয়মসিউক এখানে অনেক জেলাস ফিল করছিল। সে ভাবছিল যে সুহ হয়তো তাকে বন্ধুই মনে করে না, বরং তার বাবার মতোই সেও তাকে ব্যবহার করছে। তাই বিয়মসিউক খাবার কেনার বাহানায় বাইরে চলে যায়। কিন্তু এমন সময় সে সেখানে তার পুরনো স্কুলের সেই ছেলেগুলোকে দেখতে পায়, যারা তাকে বুলি করত। তাই সে যখনই আবারও শিওনদের কাছে ফিরে আসে, তখন ইয়ঙ্গি জানায় যে বিয়মসিউককে তার কয়েকজন বন্ধু ফোন করেছিল। কিন্তু বিয়মসিউক এতে তার উপর প্রচণ্ড রেগে যায় এবং বারবার বলতে থাকে যে সে তার ফোনে কেন হাত দিয়েছে, কারণ তার মোবাইলে আসলে ফোন দিয়েছিল সেই ছেলেগুলো। যদিও শিওন এবং সুহ তাকে বোঝানোর চেষ্টা করছিল যে ইয়ঙ্গি কোনো কিছু বুঝতে পারেনি, কিন্তু তারপরও বিয়মসিউক তাকে মারতেই যাচ্ছিল। এতে সুহ তার উপর কিছুটা রেগে যায়। এবার পরের দিন থেকে দেখা যায় যে বিয়মসিউকের আচরণ অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। ক্লাসরুমে কয়েকজন ছেলে মিলে সেখানেই গল্প করছিল। তবে তাদের কথার আওয়াজে বিরক্ত হয়ে বিয়মসিউক সেখানে চিৎকার করে ওঠে এবং তাদেরকে চুপ করতে বলে। এতে সেই ছেলেগুলো তার উপর অনেক রেগে যায়, কারণ তারা জানত যে বিয়মসিউক অনেক দুর্বল। সে এখন ক্লাসের মধ্যে পাওয়ার দেখাচ্ছে সুহর জন্য। তাই বিয়মসিউক তখন তাদেরকে মারতে যায়। সেখানকার একজন ছেলে তখন তাকে বলে, তোর তো কোনো মুরুদি নেই, তুই সুহর পাওয়ার পেয়ে এমন করছিস তাই না? এখানে তাদের ভেতর অনেক বড় ঝামেলা লেগেই যাচ্ছিল।
কিন্তু এমন সময় সোহো এসে বিয়মসিওককে দূরে নিয়ে আসে। তবে বিয়মসিওক তখন তাকে বলে, শোন সোহো, তোকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এরপর থেকে আমার কোনো ব্যাপারে তুই আসবি না। এটা শুনে সোহো কিছুটা কষ্ট পেয়েছিল। তবে এরপর বেশ কয়েকদিন যাবৎ দেখা যায় যে বিয়মসিওক আর স্কুলে আসছিল না। সোহরিতে তার জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছিল। তাই সে তখন শিউনকে নিয়ে বিয়মসিওকদের বাড়িতে যায়। এরপর তারা দুজনেই জানতে চায় যে তার কি হয়েছে। বিয়মসিওক তখন জানায় যে সে অনেক আপসেট থাকে, কারণ সেদিন ক্লাবে যেই ছেলেগুলোর সাথে তার দেখা হয়েছিল তারা তাকে সবসময় অনেক বুলি করত, এমনকি এখনও তারা তার পেছনে লেগে আছে। এজন্য সে অনেক ভয় পাচ্ছে। সেই সাথে তারা দুজন এটাও জানতে পারে যে বিয়মসিওকের বাবা আসলে তার নিজের বাবা নয়, বরং তার বাবা তাকে তার ইমেজ বাঁচানোর জন্য দত্তক নিয়েছিল। এসব শুনে সোহর তার জন্য অনেক খারাপ লাগে। তাই সোহো তখন তাকে বলে, আমি তোকে আর কখনোই দুর্বল থাকতে দেব না। তুই তোর আগের স্কুলের ছেলেগুলোকে এখনই ডাক, আমি ওদেরকে তোর কাছে ক্ষমা চাওয়াবো। এরপর বিয়মসিওক তখন তাদেরকে একটি জায়গাতে ডাকলে তারা আসে। সোহো তখন তাদেরকে বিয়মসিওকের কাছে ক্ষমা চাইতে বলে। তবে প্রথমে তারা কেউই রাজি হচ্ছিল না। এরপর সোহো যখন তাদেরকে মারতেই যাচ্ছিল তখন সেই ছেলেগুলো লিডার এসে বিয়মসিওকের কাছে ক্ষমা চায়, কারণ তারা জানত যে সোহো অনেক ভালো ফাইটার। তবে বিয়মসিওকের জন্য ক্ষমা এখন কোনো সমাধানই ছিল না, বরং সেইখানে সেই ছেলেটিকে প্রচণ্ড মারতে থাকে। আর এক পর্যায়ে তো সে তাকে মারতে মারতে মেরেই ফেলছিল। তাই সোহো তখন তাকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যায়। তবে এমন সময় বিয়মসিওক তখন তাকে বলে, তুই নিজেকে কি মনে করিস? তুই আমার চাইতেও শক্তিশালী? এর জন্যই তো তোর এত অহংকার। তুই কি ভেবেছিস সোহো, আমি কিছুই বুঝি না? তুই তো আমাকে কোনোদিন তোদের বন্ধুই ভাবিসনি, বরং আমাকে তোদের প্রয়োজনে ব্যবহার করেছিস। কিন্তু এটা শুনে সোহো প্রচণ্ড রেগে যায়। এতে করে তাদের দুজনের মধ্যে ফাইট হতেই যাচ্ছিল। তবে শিউন তাদেরকে থামতে বলে। তাই বিয়মসিওক তখন সেখান থেকে চলে যায়। আর তার আগের স্কুলের ছেলেগুলো এখনও তার পিছু করছিল। তাই বিয়মসিওক সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে তাদের ক্লাসের কয়েকজন ছেলেকে দেখতে পায়, যারা কিনা ছিল ইউনবিনের বন্ধু। তবে তারা এখানে বিয়মসিওকের আগের স্কুলের ছেলেগুলোকে দেখতে পেয়ে তারা বিয়মসিওককে তাদের কাছে ডেকে নেয় এবং তাকে নিয়ে তারা একটি ক্লাবে চলে যায়, কারণ তারা জানত যে বিয়মসিওকের বাবার অনেক টাকা আছে। তাই তারা তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল। তারা সবাই এখানে বিয়মসিওকের অনেক প্রশংসা করে। এতে বিয়মসিওক খুশি হয়ে তাদের সবার বিল এখানে দিয়ে দেয়। ফলে সবাই এখানে বিয়মসিওককে বস বস বলে সম্বোধন করছিল। তাই এই প্রথমবার বিয়মসিওকের কাছে মনে হচ্ছিল যে সে একজন লিডার, সে অনেক স্ট্রং। সেও তখন তাদের সঙ্গে অনেক মজা করতে থাকে। সে ড্রিঙ্কস করে, পার্টি করে এবং তাদের সঙ্গে সেলফিও তোলে। তারা সবাই তখন বিয়মসিওককে তাদের ইনস্টাগ্রামে বন্ধুও বানিয়ে ফেলে। এতে বিয়মসিওক ভাবতে থাকে যে এদেরকে সে এতদিন ভুল বুঝেছিল, কিন্তু এরাই হচ্ছে তার আসল বন্ধু, কারণ এরা তার মূল্য বুঝতে পেরেছে। এবার পরের দিন যখন বিয়মসিওক স্কুলে যায় তখন সে শিউনের পাশে না বসে তার নতুন বন্ধুদের কাছে চলে যায়। শিউন তখন তার সঙ্গে কথা বলার জন্য তাকে আলাদা জায়গাতে নিয়ে আসে। আর সে তার কাছে তার এমন পরিবর্তনের কারণ জানতে চায়। বিয়মসিওক তখন তাকে বলে, সোহো কোনোদিনও তাকে বন্ধু ভাবেইনি, বরং সে তাকে ব্যবহার করেছে। তাই সে তাদের সঙ্গে আর কোনো বন্ধুত্ব রাখতে চায় না। তবে এমন সময় সেখানে সোহো এসে তার সঙ্গে কথা বলতে চাইলে বিয়মসিওক রাগ করে সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা বিয়মসিওক তার বন্ধুদের কাছে ক্লাবে আসলে সেখানে আজকে ইউনবিনও ছিল, কারণ ইউনবিনই মূলত এই টিমের লিডার। আর ইউনবিন এখানে বিয়মসিওককে তাদের টিমে ওয়েলকাম জানায় এবং বলে যে সোহো এবং শিউনের মতো স্বার্থপর মানুষদেরকে ছেড়ে সে ভালো কাজ করেছে। এতদিনে সে তার আসল জায়গা চিনতে পেরেছে। ইউনবিন এখানে তার সঙ্গে একজন ফাইটারকে পরিচয় করিয়ে দেয়, যার নাম হচ্ছে ইয়ং। অন্যদিকে পরের দিন শিউন ইউনবিনের সেই বন্ধুদের কাছে গিয়ে তাদেরকে মানা করে দেয় যে তারা যেন তাদের স্বার্থের জন্য বিয়মসিওককে ব্যবহার না করে, তাহলে এর পরিণাম ভালো হবে না। কিন্তু সেদিন লাঞ্চ টাইমে সবাই যখন সিরিয়াল ধরে লাঞ্চ নিচ্ছিল তখন ইউনবিনের পুরো টিম এসে লাইনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাই সোহো তখন তাদেরকে থ্রেট দিলে তারা সেখান থেকে সরে যায়। কিন্তু এমন সময় সেখানে বিয়মসিওক এসে বলে যে সে তার কোনো কথাই শুনবে না। এতে কি তার কিছু করার আছে? সোহো তখন ভালোভাবে তাকে সরে যেতে বলে, কিন্তু বিয়মসিওকে তখন তাকে উল্টোপাল্টাভাবে থ্রেট দিচ্ছিল। তাই সোহো বাধ্য হয়ে তখন তার গায়ে হাত তোলে। এতে সোহোর উপর বিয়মসিওকের রাগ আরও অনেক বেড়ে যায়। তখন ইউনবিনের টিমের সবাই সোহোকে বুদ্ধি দেয় যে তাদের টিমে ইয়ং নামক যেই ফাইটার রয়েছে সেই ফাইটারের মাধ্যমে যেন সে সোহোকে ইচ্ছে মতো ধোলাই করে। বিয়মসিওক তখন ইয়ংয়ের কাছে যায় আর সে তাকে সোহোকে মারার জন্য অনেক টাকা দিতে চায়। সে এতে রাজি হয়ে যায়। তবে এখানে ইউনবিনের কিছু বন্ধুরা বলে
যে অনেকদিন আগে ইয়ং নামক এই ফাইটার সোহর কাছে অনেক বাজেভাবে হেরেছিল, কারণ তারা দুজনই একসময় ফাইটিংয়ের প্রতিপক্ষ ছিল। কিন্তু এখানে ইউনবিন বলে যে সোহ তো অনেকদিন আগেই ফাইট ছেড়ে দিয়েছে, তবে ইয়ং এখনও ফাইট করছে, তাই এখন অবশ্যই সে সোহর চাইতে অনেক স্ট্রং। অন্যদিকে বিয়মসিওক এবং তার সঙ্গীরা এখন সোহর পেছনেই লেগেছিল। তো সেদিন রাতের বেলা সোহ যখন ডেলিভারি করতে যাবে, তার আগে বিয়মসিওক এবং তার সঙ্গীরা মিলে সোহর মোটরসাইকেলের ব্রেকের তার কেটে দেয়। এতে করে সোহ যখন ফুড ডেলিভারি করতে যায়, তখন সে রাস্তার মধ্যে অনেক বড় বিপদে পড়ে যায়। কিন্তু সে এখানে কোনো মতে বেঁচে যায়, তবে সে তার পায়ে অনেক আঘাত পেয়েছিল। এবার পরের দিন স্কুলে আসার পর বিয়মসিউকের চাহনি দেখে সোহ বুঝতে পারে যে তার সঙ্গে এই কাজটি কে করেছে। তবে সে বিয়মসিউককে তেমন কিছুই বলে না, বরং সে তাকে বলে, আমার বন্ধুত্বের এমন প্রতিদান তুই না দিলেও পারতি। এবার সেদিন রাতের বেলায় শিউন এবং ইয়ঙ্গি মিলে একটি বার্থডে পার্টির আয়োজন করছিল, যেটা ছিল সোহর জন্য, কারণ সোহর বার্থডেতে তারা কোনো পার্টি করতে পারেনি। তাই এখন তারা পার্টি করে সেই উপলক্ষে একটু মজা করতে চাইছিল। অন্যদিকে বিয়মসিওক সোহকে ট্র্যাপে ফালানোর জন্য তাকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু সোহ তার ফোন রিসিভ করে না। তাই বিয়মসিওক তখন ইয়ঙ্গিকে মেসেজ দিয়ে বলে যে সে সোহর সঙ্গে সমস্ত ঝামেলা শেষ করতে চায়, তাই সে সোহর জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছে। তাই ইয়ঙ্গি যেন এই ব্যাপারে তাকে হেল্প করে, আর সে সোহ এবং শিউনকে যেন এই ব্যাপারে কিছু না বলে। এরপর বিয়মসিওক তার সঙ্গে ইয়ঙ্গিকে দেখা করতে বলে। তবে ইয়ঙ্গি যখন সেখানে যায়, তখন বিয়মসিওক তার সঙ্গীদেরকে নিয়ে তাকে আটকে ফেলে এবং সোহর কাছে তার ছবি পাঠিয়ে তাকে একটি জায়গাতে আসতে বলে। কিন্তু সেই মেসেজ আবার দেখে ফেলে শিউন। তবে শিউন এবার সোহকে আর কোনো ঝামেলায় জড়াতে দিতে চাইছিল না, কারণ সোহ এমনিতে এখন অনেক অসুস্থ ছিল। এজন্যই সমস্ত মেসেজ সে ডিলিট করে দিয়ে সোহর ফোন বন্ধ করে সেখানে রেখে দেয়। আর সে সোহকে একটি জরুরি কাজের কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। সে ইয়ঙ্গিকে বাঁচাতে চলে আসে। এরপর সে যখনই ইয়ঙ্গিকে নিয়ে পালাতে চাইছিল, ঠিক তখনই ইউনবিন এবং তার সঙ্গীরা মিলে তাকে মারতে শুরু করে। ইউনবিন এখানে শিউনের উপর প্রতিশোধ নিতে চাইছিল, কারণ শিউন একবার তাকে প্রচণ্ড মেরেছিল। তাই সেও এখানে শিউনকে অনেক মারছিল, কিন্তু এতে কোনো না কোনোভাবে বিয়মসিউকের কাছে খারাপ লাগছিল। তাই সে ইউনবিনকে বলে শিউনকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ তার ঝামেলা শিউনের সঙ্গে নয়, বরং সোহর সঙ্গে। তবে ইউনবিন বলে যে বিয়মসিউকের ঝামেলা সোহর সঙ্গে থাকতে পারে, কিন্তু তার ঝামেলা তো শিউনের সঙ্গেই, আর আজকেই তার প্রতিশোধ নেওয়ার সময়। এই বলে সে শিউনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে। তবে ততক্ষণে ইয়ঙ্গি পুলিশকে খবর দিয়ে ফেলেছিল, তাই বাইরে পুলিশ আসার আওয়াজ শুনতে পেয়ে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ এসে শিউন এবং ইয়ঙ্গিকে উদ্ধার করে। পুলিশ তখন শিউনের কাছে সমস্ত ঘটনার ব্যাপারে জানতে চায়। তবে শিউন বলে যে সে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এখানে এমন সিরিয়াস কিছু হয়নি। এমনকি সে ইয়ঙ্গিকে বলে যে ইয়ঙ্গি যেন এসব ব্যাপারে সোহকে আর কোনো কিছু না বলে, কারণ সে চায় না যে সোহ আবারও ফাইটে জড়িয়ে যাক। এরপর শিউন বিয়মসিউককেও ফোন দেয়, আর সে তাকে বলে, আজকে তোদেরকে আমি আমাকে ইচ্ছে মতো মারতে দিয়েছি। সেটা কেন জানিস? যাতে করে তোদের সমস্ত রাগ মিটে যায়। এমনকি পুলিশের কাছেও আমি তোদের ব্যাপারে কিছু বলিনি। এখন আশা করছি তোর অনেক ভালো লাগছে বিয়মসিওক। আমি তোর কাছে ক্ষমা চাইছি আর অনুরোধ করছি, এই সব কিছু আজকের পর থেকে বন্ধ করে দে। সোহকে একা বাঁচতে দে। ও অনেক অসহায় আর অনেক পরিশ্রমী একজন মানুষ। অন্যদিকে বিয়মসিউকের বাবা বিয়মসিউকের সমস্ত ঘটনা জানতে পেরে প্রচণ্ড রেগে যায়, কারণ এসব জানাজানি হলে তার মান সম্মান চলে যাবে। তাই সে তখন কোনো মতে তাদের লয়ার দিয়ে সবকিছু থামাচাপা দিয়ে ফেলে। কিন্তু এবার সে সিদ্ধান্ত নেয় যে বিয়মসিউককে সে বিদেশ পাঠিয়ে দেবে। এদিকে শিউন অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন সে স্কুলে যায় না। এমনকি সোহ তার সঙ্গে দেখা করতে চাইলেও সে ইগনোর করছিল, যাতে করে সোহ কোনো কিছু জানতে না পারে। এরপর সোহ ইয়ঙ্গির কাছে শিউনের ব্যাপারে জানতে চায়, তবে ইয়ঙ্গিও তাকে কিছুই বলে না। এবার সোহ স্কুলে এসে ইউনবিনের বন্ধুদের কাছে আসে, আর সে তাদের কাছে তার মোটরসাইকেলের ক্ষতিপূরণ চায়, কারণ তারাই তার মোটরসাইকেলে তার কেটে দিয়েছিল। তো ইউনবিনের বন্ধুরা তখন ছাদে গিয়ে বিয়মসিউকে এসব কথাই বলছিল এবং বলছিল যে শিউনকে সেদিন যেভাবে ইচ্ছে মতো ধোলাই করেছিলাম, ঠিক সেভাবেই সোহকেও তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত। তবে সোহ আবার এই সমস্ত কথাই সেখানে দাঁড়িয়ে শুনতে পায়, তাই সে তখন তাদেরকে মারধর করে তাদের কাছে পুরো ঘটনা জানতে চায়। ইউনবিনের সেই বন্ধু তখন সোহকে সবকিছু বলে দেয় যে কিভাবে তারা ইয়ঙ্গিকে ধরে এনে শিউনকে মারধর করেছিল। সোহ তখন সোজা শিউনের বাড়িতে চলে যায়। শিউন তার শরীরে আঘাত পেয়েছিল, তাই সে বাড়ির দরজা খুলে ঠিকই, কিন্তু সে সোহকে ভেতরে আসতে দিতে চাইছিল না। সে বারবার তার ভাঙা হাত তার কাছ থেকে লুকিয়ে রাখছিল, কিন্তু সোহ এটা দেখে ফেলে।
তবে সে শিউনকে এটা বুঝতে দেয় না যে সে সবকিছু জানতে পেরেছে। সে শিউনকে স্কুলে এসে তার সঙ্গে দেখা করতে বলে চলে যায়। এদিকে সেদিন রাতের বেলা বিয়মসিউকের বাবা বাড়িতে আসার পর আজকে সে বিয়মসিউকের উপর প্রচণ্ড অত্যাচার করে। সে তাকে একটা পশুর মতো মারধর করে। তবে বিয়মসিউকের এতে সোহর উপরে অনেক জেদ তৈরি হয়ে যায়, কারণ সে ভাবছিল যে সোহর জন্যই এসব হয়েছে। তাই সে তখন রাতের বেলা লুকিয়ে লুকিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সে ইয়ং এবং তার কয়েকজন বন্ধুকে একটি ফাইটিং ক্লাবে ডাকে। অন্যদিকে সোহ ইউন বিনকে প্রচণ্ড মারধর করে। আর সে তাকে বিয়মসিউককে ফোন দিয়ে এখানে নিয়ে আসতে বলে, কারণ শিউনের অবস্থা দেখে সে অনেক কষ্ট পেয়েছিল। তাই সে প্রতিশোধ নিতে চাইছিল। কিন্তু ইউনবিন বলে যে বিয়মসিউক তার ফোন রিসিভ করছে না। তবে ঠিক এমন সময় সোহকেই বিয়মসিউক ফোন দেয় আর তাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে। তাই সোহর সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। সেখানে বিয়মসিউক এবং তার পুরো টিম ছিল। তবে সোহ এখানে বিয়মসিউকের সঙ্গে অনেক ভালো আচরণ করে। সে তার কাছে খুব সুন্দরভাবে ক্ষমা চায় এবং সে তাকে বলে, শোন বিয়মসিউক, আমি জানি না যে তোর সঙ্গে আমি কি করেছি, কিন্তু আমি চাই আজকেই এখানে সবকিছু শেষ হোক। তাই আমি তোর সঙ্গে যাই করে থাকি না কেন, আমি আজ তোর কাছে মন থেকে ক্ষমা চাইছি। কিন্তু তুই এবং তোর সঙ্গীরা শিউনের সঙ্গে যেটা করেছিস সেটার জন্য তোকেও ক্ষমা চাইতে হবে। তবে বিয়মসিউক তখন তাকে বলে, তোর মতো সোহর কাছে আমি ক্ষমা চাইব? তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাই? তোর কাছে আমি কোনোদিনও ক্ষমা চাইব না, আর তোকেও আমার হাতে শাস্তি পেতে হবে, ঠিক যেমনটা শিউন পেয়েছে। তবে এটা শুনে সোহর মেজাজ খারাপ হয়ে যায়। সে তখন বিয়মসিউককে মারতে শুরু করে। কিন্তু ঠিক তখনই ইয়ং নামক সেই ফাইটার সোহকে চ্যালেঞ্জ করে। সে তাকে তার সঙ্গে ফাইট করে জিতে দেখাতে বলে। সোহ তখন তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার সঙ্গে ফাইট করতে চলে যায়। সেখানে একসঙ্গে সবাই সোহকে মারতে আসে, কিন্তু সোহ এক এক করে সবাইকেই হারিয়ে দেয়। ইয়ং তখন সেখানে তার ইউটিউব চ্যানেলে লাইভ চালু করে দেয়, কারণ এটা তার শখ ছিল যে কারোর সাথে চ্যালেঞ্জ করে ফাইট করলেই সেটার ভিডিও করা। এবার ইয়ং এবং সোহর মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সোহ এখানে অনেক ভালোভাবেই তার সঙ্গে ফাইট করছিল, কিন্তু সেদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের ফলে তার পায়ে যে ইনজুরি হয়েছিল সেটা এখনও ঠিকভাবে সারেনি। তাই তার মুভ করতে সমস্যা হচ্ছিল। আর এটা বুঝতে পেরে ইয়ং তখন তার পায়ে আবারও আঘাত করে, আর সেই সাথে তার মাথায় আঘাত করলে সোহ সেখানে লুটিয়ে পড়ে। তার এখন লড়াই করার মতো কোনো শক্তিই ছিল না। এরপর ইয়ং সেখানে তাকে প্রচণ্ড মারধর করে। এতে সোহ যখন একদম নিস্তেজ হয়ে যায় তখন সেখানে বিয়মসিউক আসে। আর বিয়মসিউকও তাকে গালাগাল দিতে দিতে তাকে অনবরত মারছিল। এরপর বিয়মসিউকের সাথে তার বাকি সঙ্গীরাও জয়েন করে। তারা সবাই মিলে সোহকে এত পরিমাণ মারে যে কিছুক্ষণের মধ্যেই সোহ তার নড়াচড়া বন্ধ করে দেয়। আর ঠিক তখনই সেখানে বিয়মসিউকের বাবার লয়ার চলে আসে। এতে তারা সেখানে থেমে যায়। কিন্তু এমন সময় তারা রিয়েলাইজ করতে পারে যে সোহ নিঃশ্বাস নিচ্ছে না। বিয়মসিউক এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে এতদিন পরেই প্রথমবারের মতো রিয়েলাইজ করতে পারে যে সে সোহর সঙ্গে কত বড় অন্যায় করে ফেলেছে। তাই সে তখন সোহর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সোহকে উঠতে বলে। সে আসলে সোহকে শাস্তি দিতে চেয়েছিল, তাকে পুরোপুরি মেরে ফেলতে চায়নি। তাই সে নিজেই এখানে সোহর জন্য প্রচণ্ড কাঁদছিল। কিন্তু তার লয়ার তখন তাকে বাঁচানোর জন্য কোনো মতে তাকে সেখান থেকে টেনে নিয়ে যায়। এরপর সে সেখানে থাকা সবাইকে বলে যে পুলিশ যদি তাদেরকে সোহর ব্যাপারে জিজ্ঞাসা করে তারা যেন বলে যে সোহ ট্রেনিং করতে এসে তার মাথায় আঘাত পেয়েছিল। এতে করে মামলা সেখানেই শেষ হয়ে যাবে। তো এবার পরের দিন স্কুলে শিউনদের অনেক গুরুত্বপূর্ণ একটি এক্সাম ছিল। তবে শিউন লক্ষ্য করে যে সোহ এক্সাম দিতে আসেনি। তার এতে কিছুটা দুশ্চিন্তা হচ্ছিল। তবে এক্সামের মাঝখানেই তাকে ইয়ঙ্গি ফোন দেয় আর সে প্রচণ্ড কাঁদতে থাকে। সোহ তখন এক্সাম রেখে সোজা ইয়ঙ্গের কাছে চলে যায়। ইয়ঙ্গি একটি হসপিটালে ছিল। শিউন এতে বুঝতে পারে যে সোহর কিছু একটা হয়েছে। এরপর শিউন সেখানকার একটি রুমে ঢুকে দেখতে পায় যে সোহ এখন লাইফ সাপোর্টে আছে, আর সোহ সারা জীবনের জন্য কোমায় চলে গিয়েছে। সে আর কখনোই কথা বলতে পারবে না, আর তার জ্ঞানও ফিরে আসবে না। এটা জানতে পেরে শিউন এত পরিমাণ কষ্ট পেয়েছিল যে সে যেন নিজের উপর থেকেই নিজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ইয়ঙ্গের কাছ থেকে শিউন সবকিছু জানতে পারে যে সোহর সঙ্গে আসলে কি ঘটেছিল। সে তখন সেখানে আর একটি কথাও না বলে সোজা ইউনবিনের স্কুলে চলে যায়। আর সে সকলের সামনে ইউনবিনকে প্রচণ্ড মারতে থাকে। এমনকি ইউনবিনের গলার মধ্যে একটি কলম ঢুকিয়ে দেয়। ক্লাসের সবাই এতে অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর ইউনবিন এখানে ভয়ে শিউনের কাছে বারবার ক্ষমা চাইছিল এবং বলছিল যে সেদিন রাতে ক্লাবে সে ছিল না, সবকিছু করেছে বিয়মসিউক এবং তার সঙ্গীরা। এটা প্রমাণ করার জন্য ইউনবিন শিউনকে সেদিন রাতের ভিডিও দেখায়, যেই ভিডিওটি ইয়ং তার মোবাইল দিয়ে করেছিল। আর ভিডিওতে সোহকে এভাবে মার খেতে দেখে শিউনের প্রচণ্ড কষ্ট হচ্ছিল।
সে তো ইয়ং এবং বিয়মসিওকে মেরে ফেলারই সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই প্রথমে সে সোজা চলে যায় ইয়ংয়ের কাছে, যেখানে ইয়ং প্রতিদিন জিম করতে আসে। এরপর শিউন তাকেও সেখানে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। তবে ইয়ংও যেহেতু অনেক ভালো ফাইটার ছিল, তাই এক পর্যায়ে সেও শিউনকে মারতে শুরু করে। শিউনের পুরো শরীরেতে ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে এমন সময় শিউনের মনে পড়ে যে সোহা একবার মজা করতে করতে তাকে ফাইট শিখিয়েছিল এবং বলেছিল যে যখন তুই কাউকে ফাইটে হারাতে পারবি না, তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাস, কারণ সেখানে দাঁড়িয়ে থেকে মার খাবি নাকি। এসব কথা মনে করতে করতে শিউন সোহকে উদ্দেশ্য করে বলে, আমি কখনোই হার মানব না। এই বলে শিউন সেখানে উঠে দাঁড়ায়। আর এবার সে ইয়ংকে এমনভাবে মারে যে মারতে মারতে সে তার পা ভেঙে ফেলে, এমনকি তার পুরো শরীরে অনবরত আঘাত করতে থাকে। এতে এক পর্যায়ে ইয়ং তার কাছে হার মেনে তাকে বলে যে এসবের পেছনে সে দায়ী নয়, দায়ী হচ্ছে বিয়মসিওক, কারণ বিয়মসিওকে তাকে ফাইট করার জন্য টাকা দিয়েছিল। আর শেষ পর্যন্ত বিয়মসিওকে অনবরত সোহর মাথায় আঘাত করেছিল, যার জন্য সোহর আজকে এই পরিণতি। এদিকে বিয়মসিওকের বাবা আজকে বিয়মসিওকে নিয়ে স্কুলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ইয়ঙ্গি চলে আসে। আর সে বিয়মসিওকের কাছে জানতে চায় যে সে কেন সোহর সঙ্গে এমনটা করেছে। বিয়মসিওক তখন তার গাড়ি থেকে বেরিয়ে এসে ইয়ঙ্গিকে বলে, সবকিছু হয়েছে তোর জন্য। তুই আসার আগে আমাদের মাঝে সবকিছু ভালোই ছিল, তোর জন্যই আজকে আমাদের বন্ধুত্বের এই পরিণতি হয়েছে। এবার বিয়মসিওকের বাবা বিয়মসিওককে নিয়ে সোজা স্কুলে চলে যায় এবং সে এখানে সোহর জন্য মিথ্যে সমবেদনা জানাচ্ছে। এত ভালো একজন স্টুডেন্টের ট্রেনিং করতে গিয়ে এমন পরিণতি হয়ে যাবে, এটা কখনোই আমাদের কাম্য নয়। সে নিজের ইমেজ বাঁচানোর জন্য বিয়মসিওককে নির্দোষ প্রমাণ করতে চাইছিল। অন্যদিকে শিউন এবার তার স্কুলে চলে আসে। সে স্কুল থেকে তার হাতে একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে নেয় আর সে সোজা তার ক্লাসে চলে যায়। এরপর সেখানে ইউনবিনের গ্রুপে যতজন সদস্য ছিল তাদের সবাইকে শিউন এক এক করে প্রচণ্ড মারে। তবে এসব দেখেও বিয়মসিওক সেখানে চুপচাপ বসেছিল। আর সবাইকে মারার পর বিয়মসিওকের কাছে শিউন আসে। সে বিয়মসিওককে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তবে শিউন তার গায়ে একটি আঘাতও করতে পারছিল না, কারণ যতই হোক সে একসময় তাদের বন্ধু ছিল। তবে শিউন এখানে বিয়মসিওককে বলে, তোর কাছে আমি ক্ষমা চেয়ে অনুরোধ করেছিলাম যে সোহর কাছ থেকে তুই দূরে থাক, তারপরও তুই ওর সঙ্গে কেন এমন করলি? কেন তুই ওর পুরো জীবনটাই নষ্ট করে দিলি? বিয়মসিওক তখন বলে, শিউন, তুই আমাকে মেরে ফেল, আমি তোকে কিচ্ছু বলবো না। আমি নিজেও জানি না যে আমার কি হয়েছিল, আমি কেন সোহর সঙ্গে এমন করেছি। তুই আমাকে মেরে ফেল শিউন। কিন্তু শিউন এখানে তার গায়ে একটি আঘাতও করতে পারে না। সে চুপচাপ ক্লাস থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। তবে সবাই তখন তার পিছু পিছু আসে। অনেকেই তাকে সেখানে থামিয়ে জানতে চাইছিল যে তার কি হয়েছে, কেন সে স্কুলের মধ্যে এমন কাজ করেছে। তবে শিউন এখানে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল, তাই সে প্রচণ্ড রাগে সেখানকার একটি গ্লাস ভেঙে ফেলে। আর সে চিৎকার করে সবাইকে গালি দিয়ে সেখানে কাঁদতে শুরু করে। এরপর শিউন সোজা হসপিটালে চলে আসে। আর সে সোহর পাশে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। সে বারবার সোহর কাছে ক্ষমা চায়, কারণ সে ভাবছিল যে তার জন্যই এমনটা হয়েছে। এরপর দেখতে দেখতে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। সোহকে মারার যে ভিডিওটি ছিল, শিউন সেই ভিডিওটি ভাইরাল করে দিয়েছিল, যাতে করে সবার শাস্তি হয়। এতে বিয়মসিওকের বাবার ইমেজে অনেক বড় একটি প্রভাব পড়ে। তাই সে রাগে এবং ক্ষোভে শিউনকে তার স্কুল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে ফেলে। এমনকি কোন স্কুলে যেন তাকে না নেওয়া হয় সেটারও ব্যবস্থা করে। আর সমস্ত ঘটনার জন্য অনুতপ্ত হয়ে বিয়মসিওক নিজের ইচ্ছেতেই দেশ ছেড়ে অ্যাবট চলে যায়। সেই সাথে ইয়ঙ্গিও সবকিছুর জন্য নিজেকেই দোষী মনে করছিল। তাই সেও হঠাৎ করে গায়েব হয়ে যায়। শিউনার কোথাও তাকে খুঁজে পায় না। তাই বর্তমানে শিউনি সোহর দেখাশোনা করে। সেই সাথে সোহর দাদি ছিল। তারা দুজনই এখন ছিল সোহর একমাত্র সঙ্গী। তো এবার শিউনের মা বাবা অনেক স্কুলে শিউনের ভর্তির জন্য ট্রাই করার পর একটি স্কুল শিউনকে নেওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ শিউন অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট। তো আজকে শিউনের নতুন স্কুলে আসার প্রথম দিন ছিল। আর শিউন যখন সেখানে চুপচাপ তার বেঞ্চে বসেছিল, ঠিক তখনই তার কাছে একটি ছেলে আসে। এই ছেলেটি আবার ছিল এই স্কুলের সবচাইতে বড় গ্যাংস্টার, ঠিক একদম ইউনবিনের মতো। সে এখানে শিউনকে দুর্বল ভেবে তাকে অনেক আজে বাজে কথা বলে, এমনকি সে শিউনের বই খাতা নিচে ফেলে দেয়। শিউন তখন তার দিকে প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে তাকায়, আর সে তার কলমটি হাতে তুলে নেয়। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এটা ছিল উইক হিরো ক্লাস সিরিজের সিজন 1-এর সম্পূর্ণ গল্প, যেটা 2022 সালে রিলিজ হয়েছিল। আর এই সিরিজের সিজন 2 রিলিজ হয়েছে কিছুদিন আগে, অর্থাৎ 2025 সালে। আর সিজন 1-এর মতো সিজন 2-এর গল্পটিও ব্যাপকভাবে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছে, কারণ সিজন 2-এর গল্পটি আরও অনেক বেশি ইন্টারেস্টিং।
যেখানে অ্যাকশন, ইমোশন, টুইস্ট সবকিছু রয়েছে। তো আপনারা যদি সিজন 2 এর সম্পূর্ণ গল্পটি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।